মেডিকেল বোর্ডের অনুমতিতে বিদেশ যাবেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। প্রস্তুতি থাকলেও নেই শারীরিক সক্ষমতা, বললেন ফখরুল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল জানিয়েছে ইসি, গণভোট নিয়ে প্রচারণার পরিকল্পনা। রাজনীতি অর্থনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি, চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা, দাবি জামায়াতের। এবং এখনও দুর্দশা কাটেনি কড়াইল বস্তিবাসীর, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাঁচার লড়াই, সরকারি বেসরকারি সহায়তার প্রত্যাশা। আসসালামু আলাইকুম, সবাইকে বহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। গেল 3 দিন যাবৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা একই রকম আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন বলেও জানান তিনি। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য বিবেচনা ও মেডিকেল বোর্ডের অনুমতি পেলে তাকে বিদেশ নেওয়া হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাকে হসপিটালে বেশ কয়েকদিন রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরও কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা থাকলেও তার শারীরিক অবস্থা ধকল সামলানোর মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া চাইলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের পক্ষ থেকে হাসপাতালের আশপাশে ভিড় না করার আহ্বান জানানো হয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গণতন্ত্রের জীবন্ত প্রতিচ্ছবি বেগম খালেদা জিয়া 1981 সালে দলের দায়িত্ব নেয়ার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার আর মানুষের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। গেল 17 বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হন তিনি। জেল জুলুমে শরীরে বাসা বাঁধে নানা রোগ। 5ই আগস্টের পর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন তিনি। চলতি মাসের 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে সিসিইউতে ভর্তির পরামর্শ দেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় না করার অনুরোধ জানান দলের নেতারা। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তিনি দেশবাসীর কাছে ডক্টর জাহিদ দোয়া চেয়েছেন ম্যাডামের জন্য যে গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন। নিজ নিজ ঘরে গিয়ে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সুস্থতা দান করে। এবং আমি আপনাদেরকে আল্লাহর রহমতে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। আর দেশের রাজনীতিতে আপোষহীন নেত্রীর উপস্থিতি খুব বেশি প্রয়োজন বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা, এদেশের রাষ্ট্রের নিরাপত্তা, এদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, তিনি এদেশের স্বাধীনতার নিরাপত্তা। এদিকে শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব তার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা তুলে ধরেন। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। বিজয় দিবস উদযাপন কমিটির এই সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার কারণ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। পোস্টটা দিয়েছেন, এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা, আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফওয়ামা খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত জানিয়ে গণভোটের ব্যাপক প্রচারণায় তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান সিইসি। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। রাজধানীর একটি প্রস্তাবিত ভোট কেন্দ্রে এ অনুশীলন পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। পরিদর্শন শেষে সিইসি নির্বাচনের তফসিল নিয়ে কথা বলেন। জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসছে ঘোষণা। একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন। তফসিল হলে একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছে, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহ থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সার্বিক বিষয়াদি, ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। তো গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, ওয়েদার দিস নাম্বার অফ পোলিং স্টেশনস আর সাফিসিয়েন্ট অর নট। একদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের জন্য ইসি প্রস্তুত উল্লেখ করে গণভোটের জন্য ব্যাপক প্রচারণা শুরুর কথাও জানান তিনি। এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নতি ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন সিইসি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে, এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। খুব ক্লোজলি কাজ। অর্থনীতির সঙ্গে রাজনৈতিক পথরেখাও স্থিতিশীল হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যবসায়ীদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনায় পরিবর্তন দরকার। অনুষ্ঠানে জামায়াতের ইসলামীর আমির বলেন, চাঁদাবাজি দুর্নীতির কারণে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং ব্যবসায়ীরা। এতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, ব্যাংক খাতের সংকট কাটতে আরও 10 বছর সময় লাগবে। আইনগতভাবে তাদেরকে ডিফল্টেশন ডিক্লেয়ার করে এই যে প্রচেষ্টা, এখানে আমরা এই মানি লোড কোডটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায় এই জন্য সিস্টেমেটিক্যালি এখানে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি সমাজ ঠিক হবে। তবে হ্যাঁ, একদিনে হবে না, স্টার্ট হবে, তারপরে আগাবে, গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে। বেসরকারি বিনিয়োগের চেয়ে সরকারি বিনিয়োগের দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে ক্যাপিটাল মার্কেটে শুধু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না, সরকারকে কেন আইএমএফ এর পেছনে দৌড়তে হবে $4 বিলিয়ন, অনলি $4 বিলিয়ন। চিন্তা করে একটা সরকারকে $4 বিলিয়ন জন্য আইএমএফ এর পেছনে দৌড়তে এতগুলো কন্ডিশন দিলে, হোয়াট হ্যাপেন টু দ্য ক্যাপিটাল মার্কেট? সারা দুনিয়াতে মানুষ ইকুইটি নিচ্ছে, বন্ড নিচ্ছে,
So many products are available. বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তনের তাগিদ দিয়ে তিনি বলেন, এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার। একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, শিক্ষা খাতকে একটা আমূল পরিবর্তনকে আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার। বিএনপি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলেও জানান দলটির মহাসচিব। বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চাই, একটা যেখানে সব মানুষগুলো তারা অন্তত একটা বেটার লিভিং এ থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। গ্রামের নারীরা কৃষিকাজ করে সন্তানের শিক্ষার খরচ বহন করতে পারছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ বাস্তবতা উচ্চশিক্ষার গুরুত্বকে অর্থবহ করে তুলেছে। শিশুদের স্বাস্থ্য সংকট নিরসনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শনিবার দুপুরে আগারগাঁও শিশু হাসপাতালে কার্ডিয়াক আইসিইউ পুনর্নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। যান্ত্রিক সক্ষমতা ও মানব সম্পদ উন্নয়ন করা গেলে হাসপাতালটিতে সেবার মান আরও বাড়বে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশের সক্ষম সম্পদশালী ব্যক্তিদেরকে আজকে আহ্বান জানাবো যে শিশুদের, একদম নিষ্পাপ শিশুদের সেবায় আগিয়ে আসার মধ্যে আমার ধারণা এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার একটা বিশাল সম্ভাবনা এখান থেকে তৈরি হবে। সক্ষমতা তৈরি করেন, এখানে যে ভৌত অবকাঠামোর যে প্রয়োজনীয়তা রয়েছে এবং যান্ত্রিক সক্ষমতার যে প্রয়োজনীয়তা। ভবন নির্মাণের ক্ষেত্রে স্থপতি, প্রকৌশলী ও ডেভেলপার প্রতিষ্ঠানের সমন্বয়ে ভূমিকম্প প্রতিরোধী নকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অবকাঠামো নির্মাণের আগে মাটির সক্ষমতা পরীক্ষা করা জরুরি। শনিবার রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প সচেতনতা বিষয়ক সেমিনারে এমন কথা বলেন বক্তারা। জানান, ভূমিকম্পে আতঙ্ক নয়, দরকার সচেতনতা। মফিউর রহমানের রিপোর্ট। আমাদের ফায়ারে আমরা কতটুকু সচেতন? ভূমিকম্পে সচেতনতা বাড়াতে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আধুনিক ও ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন জাপানের দুই প্রকৌশলী। এতে দেশের অবকাঠামো খাতে নির্মাণ ত্রুটির বিষয়গুলো তুলে ধরেন প্রকৌশলী আব্দুল্লাহ আল চৌধুরী। বর্তমানে যে ভূমিকম্পটা হলো, আমরা বিল্ডিং যখন ডিজাইন করব, নেক্সট অ্যাক্সিলারেশন কোনটা ধরে ডিজাইন করব, আমাদের এই ডাটাগুলো হচ্ছে পুরনো ডাটা। সো সাইসমোলজিদের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন গ্রাউন্ড মোশন স্টেশন বেশি বেশি বসাইয়া আমরা দেখতে হবে যে আমাদের বর্তমানে এবং আগামীতে যে বিল্ডিংগুলো আমরা ডিজাইন করব, সেটার স্টেশনটা থেকে যে রেকর্ডগুলো পাবো সেগুলো দিয়ে আমরা ডিজাইন করব। ভবন নির্মাণের আগে অংশীজনদের সঙ্গে নিয়ে নকশা নিয়ে পরিকল্পনা করার আহ্বান জানান বুয়েটের সাবেক এই অধ্যাপক। ডেভেলপার্স এন্ড দেন আর্কিটেক্টস আর ইঞ্জিনিয়ার একসাথে বসা দরকার সবসময়। ইদানিংকালে আমি দেখতেছি দি সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভড ভেরি মাচ। আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররা প্রায় বড় বিল্ডিং করতে গেলে পরেই আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বসতেছে প্রথমেই বসতে হবে। বড় ভূমিকম্প হলে এরপর কয়েক ধাপে আফটারশক আসতে পারে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। অ্যাওয়ারনেস এবং প্রিপেয়ারনেসের মাধ্যমে আমরা হয়তো লস এবং। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এখনো দুর্দশা কাটেনি কড়াইল বস্তিবাসীর। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে বাঁচার লড়াই চালাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। যে ঘরগুলো একসময় ছিল মানুষের আশ্রয়, আজ সেগুলো শুধু পোড়া লোহা, গলে যাওয়া টিন আর ছায়ের স্তূপ। আসবাবপত্রের খোঁজে এখনও ভাঙা ঘর হাতড়ে বেড়াচ্ছেন বস্তিবাসীরা। 4 দিন আগে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যায় 1500 ঘর। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। যেন এক দীর্ঘ দুঃস্বপ্ন। 16 ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুন গ্রাস করেছে কড়াইল বস্তির বড় অংশ। পুড়ে ছাই হয় অন্তত 1500 বসতঘর ও দোকানপাট। সব হারিয়ে এখনো খোলা আকাশের নিচে দিন কাটছে বস্তিবাসীর।
আগুনের 4 দিন পরও রয়ে গেছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুমুঠো খাবারের সংস্থানে ছোট্ট শিশুদের নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে পরিবারের অন্য সদস্যদের। বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বেশ কিছু সংগঠন। চুলকানির পেশেন্টগুলো আমরা অনেক বেশি পাচ্ছি, স্কিনের সমস্যাগুলো, ঠান্ডা কাশিও অনেক বেশি, যেহেতু এখানে অনেক ধুলাবালি, সেক্ষেত্রে ঠান্ডা কাশির ওষুধও অনেক লাগতেছে আমাদের। তবুও হাল ছাড়েনি করাইল বস্তির মানুষ। স্থানীয় স্বেচ্ছাসেবক আর বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে ক্ষতিগ্রস্তদের পাশে। কেউ দিচ্ছে শুকনো ও রান্না করা খাবার, কেউ বা পোশাক। চেষ্টা করেছি যে ভিতরে যারা বঞ্চিত হয়, নর্মালি যারা বাসা ছেড়ে বেরোতে পারতেছে না, তাদের কাছে যত খাবারটা পৌঁছে যায়। যেহেতু কষ্ট করে হলে আমরা ভিতর দিয়ে ঘুরে একটু কষ্ট হয়েছে আমাদের, কিন্তু আমরা অ্যাটলিস্ট মনে করি যে আমরা ভিতরে যারা বঞ্চিত হচ্ছিল তাদেরকে দিতে পারছি। ধ্বংসস্তূপের উপর আবারও নতুন করে ঘর বানানোর চেষ্টা চলছে। অনেক কিছুই ক্ষতি হয়েছে, মাল জিনিস সব ছিল, ফ্রিজ, টিভি, শোকে সবই ছিল, সব জিনিসই পুড়ে গেছে, কিছুই বাই করতে পারিনি। অনেকে হান্ডি পাতিল পাইছে, বালিশ পাইছে, আমরা এগুলো কিছুই পাইনি। এখন থেকে আমরা শূন্য হাতে এখানে আছি। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। আমি পরনে যেটা ছিল শার্ট এবং প্যান্ট, আমার দুটো ছোট ছোট বাচ্চা ছিল, তাদের সাথে বের করে 1.5 ঘন্টা হেঁটে আমি তাদের অন্য স্থানে ছড়িয়ে দিয়ে আসি। আমগরে তো বাড়িঘর কিচ্ছুই নেই, মানে কোনো কিছুই বাঁচাতে পারিনি। আগুনে সব হারানো মানুষের চোখে মুখে এখনো আশার আলো। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। আগুন নিভে গেছে, কিন্তু করাইল বস্তির মানুষের চোখের পানি এখনো শুকায়নি। ঘটনার 4 দিন পরে ধ্বংসস্তূপের ভিতরে হাঁটলে বোঝা যায় আগুন শুধু ঘরই পোড়ায়নি, পুড়িয়েছে বস্তিবাসীর আশা, স্বপ্ন এবং বাঁচার সবটুকু শক্তি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। খাদ্য উৎপাদনে অন্য দেশের ওপর নির্ভরতা কমানোর তাগিদ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রাইভেট পাবলিক সেক্টরকে একসঙ্গে করার আহ্বান জানান তিনি। এদিকে বর্তমানের মতো আগামী সরকারকেও কৃষি উৎপাদনে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে যদি দেশের দায়িত্বভার পাই, তাহলে আমরা কিন্তু পার্টনারশিপে যাব। প্রোগ্রাম নিলে হবে না, এটা বাস্তবায়ন করতে হলে, ডেলিভার করতে হলে প্রাইভেট সেক্টরের সাথে কোথাও কোথাও আমরা পার্টনারশিপে যাব। এটাও আমরা ঠিক করেছি কোন কোন এরিয়াতে প্রাইভেট সেক্টরের সাথে পার্টনারশিপ করব, কোথায় এনজিওর সাথে পার্টনারশিপ করব। আবার কোথাও কোথাও একই প্রজেক্টে প্রাইভেট সেক্টর, এনজিও তিনটার পার্টনারশিপ দরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে ঢাকা 18 আসনের 4 মনোনয়ন প্রত্যাশী। তোরাগ, উত্তর দক্ষিণ খান ও উত্তরা সহ 4 থানার 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন ও আফাজউদ্দিন। তারা বলেন, রাষ্ট্রের অবহেলা অন্যায়ের কাছে মাথা নত করেননি বেগম জিয়া। তার আরোগ্য মুক্তিতে দেশবাসীর দোয়া চান উত্তর মহানগরীর নেতারা। মানবরচিত জীবন ব্যবস্থার পরিবর্তে আল্লাহ জীবন বিধান প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ায় হিজবুত তাওহীদের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্লোগানে মুখরিত ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার অঙ্গীকার। চলমান অপরাজনীতি, দুর্নীতি, বৈষম্য এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। চলমান অপরাজনীতি ও হানাহানির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কক্সবাজার সমুদ্র সৈকত প্রতিদিন হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে, কিন্তু ঝাউবাগান সহ সৈকতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় বেড়েছে ছিনতাই ও ইভটিজিং সহ নানা অপরাধ। এসবের জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটির অবহেলাকে দায়ী করছেন সচেতনতা মহল। অভিযান অব্যাহত রয়েছে জানালেন ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
পাহাড়, স্বচ্ছ নীল জলরাশির সাগর ও বিস্তৃত বালিয়াড়ির সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে হাজারো পর্যটক। সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে পর্যটক সমাগম ঘটে বেশি, কিন্তু এই এলাকায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটিগুলোতে আলোকবাতি দীর্ঘদিন ধরে নষ্ট। পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত খোদ ট্যুরিস্ট পুলিশ বক্সের ওপরের বাতিও নষ্ট। সব মিলে প্রায়ই ঘটছে ছিনতাই, ইপটিজিং সহ নানান অপরাধ। এতে আতঙ্কিত পর্যটকরা। কক্সবাজারে এত সৌন্দর্য একটা লাইটিং করার কথা, তার মধ্যে যদি এরকম অন্ধকার হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? লাইটিং এর ব্যবস্থা নাই বললেই চলে, যার কারণে পর্যটকরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগে। এখানে বকাটেদের উৎপাত, এখানে গোচারণভূমিতে পরিণত হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় সৈকতে বন্ধ লাইটগুলো সচল করা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন বললেন সবুজ আন্দোলনের সভাপতি। কিছুদিন থেকে দেখা যাচ্ছে লাইটগুলা এখন সচ্ছল না। আমরা মনে করি রাতের বেলা যেহেতু পর্যটকরা বিচে যায়, সেই কারণে বিচ ম্যানেজমেন্ট কমিটির উচিত এখন এই মুহূর্তে এই যে বিচের যে লাইটগুলো ছিল এগুলা আবার সচল করা। লাইটিং না থাকায় যেন কোনো অপরাধ সংঘটিত না হয় এজন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ। লাইটিং না থাকার কারণে কিন্তু আপনার কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এখানে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল এবং নিয়মিত আমরা অভিযান করতেছি এই ঝাউবাগানে। তো এই ঝাউবাগানে লাইট না থাকার কারণে আমাদের জন্য প্রবলেম হচ্ছে। ছিনতাই সহ নানান অপরাধ কর্মকাণ্ড বন্ধে সৈকতের গুরুত্বপূর্ণ সবকটি পয়েন্টে পর্যাপ্ত বাতির ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, দাবি সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। জয়পুরহাটের হিমাগারগুলোতে রাখা সংরক্ষিত আলু নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। কৃষক ও ব্যবসায়ীদের রাখা আলু তাদের না জানিয়েই বিক্রি করে দিয়েছেন হিমাগার মালিক। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে কৃষক ও ব্যবসায়ীরা। প্রমাণ মিললে লাইসেন্স সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে কর্তৃপক্ষ। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাটে নভেম্বরে শেষ হবে হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা, কিন্তু কৃষক ও ব্যবসায়ীদের না জানিয়েই বেশ কিছু হিমাগার কর্তৃপক্ষ সংরক্ষিত আলু বিক্রি করে দিয়েছেন। তাতে দেখা দিয়েছে নতুন জটিলতা। কৃষকদের অভিযোগ, সময় শেষ হওয়ার আগে হিমাগার কর্তৃপক্ষ তাদের আলু বিক্রি করে দিয়েছে। আলু রাখেছি, আদার রাষ্ট্রে বিক্রি করেছি নিজে, আর আদার ডাইরেক্ট বিক্রি করেছে কোম্পানি। বাধ্য হয়ে 100 টাকা বস্তা হিসাবে আমি টাকা নিয়েছিলাম। ঠিক আছে, এগুলা পদক্ষেপ সরকারের তো আগে নেওয়া উচিত ছিল। কোম্পানি হয়তো 500 বস্তা একজনের আছে, তারা হয়তো বা 250 বস্তা বিক্রি করেছে। ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারের ভাড়া কৌশলে তুলে নিতে মালিকরা বিনা অনুমতিতে তাদের আলু বিক্রি করে দিয়েছেন। বিভিন্ন স্টোরে আলু বিক্রির কথা উঠছে এবং বিভিন্ন কৃষকের আলু বিক্রি করছে স্টোরের মালিক পক্ষরা। বেশ কিছু আলু বিক্রি করে দিয়েছে। এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা আলু রাখছি হয়তো একটু লাভের আশায়, তাদের ভরার টাকায় হবে না, সেই জন্য তারা আলু বিক্রি করছে। কিন্তু এখন বাজার ঊর্ধ্বগতি, কৃষকেরা আলু নিতে আসছে, তারা ওই রাখা আলু এখন পাচ্ছে না। অন্যদিকে হিমাগার মালিকদের দাবি, সময় ফুরিয়ে আসায় নষ্ট হওয়ার আগেই কিছু আলু বিক্রি করেছেন তারা। আমাদের মেয়াদ শেষের পরে আলু কোনোভাবেই আমরা এটা বাজারজাত করতে পারবো বলে আমাদের মনে হচ্ছে না। কিছু কিছু ব্যবসায়িক আছে, সেটা আমরা আমরা অনেকটা বেশি। এই ক্ষেত্রে আপনার আলুটা আমরা কিছু বিক্রি করে দিচ্ছি, আপনি যখন বিক্রি করবেন আমরা সেই হিসেবে আপনাকে টাকা পরিশোধ করে দেব। সংরক্ষিত আলু বিক্রি করা অপরাধ, তদন্ত করে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষক বা ব্যবসায়ী যারা আলু রেখেছিল এবং যাদের আলুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, তাদেরকে না জানিয়ে তাদের আলুর মূল্য পরিশোধ করতে যদি কোনো ধরনের গড়িমসি করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কৃষককে বাঁচাতে কৃষি বিপণন ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে বলে জানান কৃষি বিভাগ। কৃষকদের অবগতি না করেই তাদের আলুগুলো বিক্রি করে দিচ্ছে, যেটা আমরা মনে করি পুরোপুরি নিয়মের ব্যত্যয়। এই ব্যাপারে কৃষক ভাইদের আমরা সজাগ থাকার জন্য পরামর্শ প্রদান করছি। সেই সাথে বিষয়টি নিয়ে তারা জেলা বিপণন কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে। এবছর জয়পুরহাটে 43,000 হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 10 লাখ টনেরও বেশি আলু। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নির্যাতন মূলত একটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে, এমনটা জানিয়েছে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি। মারধর, ইলেকট্রিক শক,
যৌন নির্যাতন সহ গাজাবাসীর উপর চালানো ভয়াবহ নিপীড়নের চিত্র উঠে আসে সংস্থাটির প্রতিবেদনে। যদিও এসব অভিযোগকে ভ্রান্ত তথ্য বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন। ঐশী আলমের রিপোর্ট। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েল। মাসের পর মাস এদের অনেককে আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি। সংস্থাটি বলছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে তা মূলত একটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। দেশটির প্রশাসনিক আটক আইন এবং আনলফুল কম্ব্যাটেন্টস আইনের আওতায় দীর্ঘ সময় ধরে আটকে রাখার সমালোচনাও করে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি। কমিটির ওই প্রতিবেদনে আটক অবস্থার নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ফিলিস্তিনিদের নিয়মিত খাবার ও পানি থেকে বঞ্চিত করা, মারধর, ইলেকট্রিক শক, ওয়াটারবোর্ডিং ও যৌন নির্যাতন করা হয়েছে। স্থায়ীভাবে শিকল পরিয়ে রাখা, টয়লেট ব্যবহার করতে না দেওয়ার অভিযোগও আছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে জাতিসংঘকে পক্ষপাত দুষ্ট সংস্থা বলে অভিযোগ করে আসছে। এ প্রতিবেদনের পর ইসরায়েল কোনো মন্তব্য করেনি। যদিও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরন এসব অভিযোগকে ভ্রান্ত তথ্য হিসেবে আখ্যা দিয়ে বলেন, ইসরায়েল নৈতিক মূল্যবোধ ধরে রেখে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ঐশী আলম, মোহনা সংবাদ। নানা বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিপিএলের গেল আসর সমালোচনার তুঙ্গে ছিল, যার মধ্যে সবচেয়ে বড় বিতর্ক ছিল স্পট ফিক্সিং নিয়ে। এরই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলা হবে না বলে আগেই জানায় বিসিবি। এবার সেই ফিক্সিং সন্দেহে থাকা ক্রিকেটারদের নাম বিপিএল নিলাম থেকে বাদ দিয়েছে বিসিবি। অভিযুক্ত ক্রিকেটার হলেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামান, সানজামুল হক ও শফিউল ইসলাম। গেল আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। মেডিকেল বোর্ডের অনুমতিতে বিদেশ যাবেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। প্রস্তুতি থাকলেও নেই শারীরিক সক্ষমতা, বললেন ফখরুল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল, জানিয়েছে ইসি। গণভোট নিয়ে প্রচারণার পরিকল্পনা। রাজনীতি ও অর্থনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি, চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা, দাবি জামায়াতের। এবং এখনও দুর্দশা কাটেনি করাইল বস্তিবাসী, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাঁচার লড়াই, সরকারি বেসরকারি সহায়তার প্রত্যাশা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।